স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH মানুষকে যখন মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়, প্রাথমিকভাবে মানুষ রাগ করেন, তাদের বিতৃষ্ণা আসে, ঘৃণা হয়, রাগ হয়, কিন্তু তারপর একটা পর্যায়ের পর গোটা বিষয়টা একটা মশকরায় পরিণত হয়। গোটা বিষয়টা নিয়ে সহজ ভাষায় জোকস করা শুরু করেন মানুষ, কারণ তারা বুঝে যান যে গোটা বিষয়টা যা যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা আসলে নিতান্তই একটা জোকস, একটা মশকরা, একটা হাসির জিনিস, একটা হাসি ঠাট্টা করার, কিল্লি করার জিনিস। এতটাই ফেক প্রতিশ্রুতি, ভুয়ো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মানুষকে যে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি যে পরিযায়ী শ্রমিকরা যদি ফিরে আসেন তাহলে তাদেরকে 5,000 টাকা ভাতা দেওয়া হবে, সেটা নিয়ে মশকরা করা শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবের প্রত্যাখ্যান তো করেছেন, তার সঙ্গে সোশ্যাল মিডিয়া জুড়ে মশকরা চলছে। কেউ বলছেন, মাননীয়া আপনার 5,000 টাকা দিয়ে সংসারটা চলবে কিভাবে, আপনি নিজেও কি জানেন? আর কেউ বলছেন, ভোট পেতে, ভোট ব্যাংক তৈরি করতে কেন আমাদের ব্যবহার করছেন মাননীয়া? এই সমস্ত কিছু বলে যখন একদিকে মশকরা চলছে, অপরদিকে এটাও প্রশ্ন থাকছে, মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ীদের ফিরিয়ে এনে ভোট ব্যাংক তৈরি করে SIR এর পর নিজের ভোট বৃদ্ধি করার চেষ্টা করছিলেন কিনা, সেই প্রশ্ন যেমন সাধারণ মানুষ করছে, তেমনি আরও প্রশ্ন উঠছে যে তাহলে এবার ধরা পড়ে যাওয়ার পর, এই ভাতা ভাঁওতা ভেস্তে যাওয়ার পর নতুন টোপ কি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রশ্ন করছেন বিরোধীরা। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। যে আমাদের লোকেদের উপরে অত্যাচার হচ্ছে, বাংলায় কথা বললে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে। না আমি কোনোদিন অসুবিধায় পড়িনি, আর এখানে কেউ অসুবিধা পারেনি, কোনো শ্রমিকের অসুবিধাতে পারেনি এখানে। এখানে আমাদের সাথে এরকম কোনো ঘটনা হয়নি, আমরা এখানে সুস্থ সবল ব্যবসা করছি। পরিযায়ী শ্রমিকদেরও বলবো ফিরে আসুন, বাংলায় কাজের অভাব নেই। মমতা ব্যানার্জি কোথা থেকে দেবে ওই মোটা মোটা টাকা নিয়ে? যে দিল্লির বাঙালিরা বাংলায় ফিরে আসুন, তাদের কাজ দেব, চাকরি দেবে। ওইখান থেকে কাজ পাইনি বলে তো আমরা এখানে এসেছি, এই জন্যই তো কলকাতা থেকে দিল্লিতে এসেছি। যত বাঙালিরা সব ওই কাজ পায় না খেতে পেয়ে দিল্লিতে চলে যাচ্ছে। বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। মাননীয়া শুভনন্দন পরিযায়ী শ্রমিক বলছিলাম। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো বলেছে 5,000 টাকা করে দেবে, চলবে? তোমাদের সংসার চলবে? না চলবে না। 5,000 টাকা করে সংসার চলবে? 5,000 টাকাও কি হবে? 5,000 মাসে কি হবে? আর সংসার চলবে না 5,000। এই ভাতার মধ্যে যে কার্ড মানি দিতে হবে না, এর কোনো গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? ভাতা ভাঁওতা ধরা পড়ে গেছে, পরিযায়ীরা একেবারেই পাত্তা দিচ্ছেন না, নিজেরাই যেচে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন প্রত্যাখ্যানে। মা মাটি মানুষের নেত্রীকে মানুষ ফিরিয়ে দিয়েছেন, তাও আবার বেজায় মশকরা করে। হাতে হাতে ভাইরাল পরিযায়ীদের মশকরা, মুখের ওপর স্পষ্ট বলে দিচ্ছেন মানুষকে গুরুত্ব দিলে এভাবে ভাতার ভাঁওতা দিতে হতো না। ঠিকঠাক কাজগুলো করতে আর ঠিক মানুষকে ঠিক জায়গায় বসাতেন, তাহলে হয়তো 26 সালের আগে আপনাকে এই পরিযায়ী শ্রমিকদের ভাতা দিয়ে নিজের রাজ্যে ফেরত যাওয়ার কথা বলতে হতো না। বাংলায় পড়াশোনা করে খেটে খুঁটে পাওয়া চাকরি বেমালুম চুরি হয়ে গিয়েছে। দুর্নীতি ঢাকা চাপা দেওয়ার প্রবল সরকারি চেষ্টাও শীর্ষ আদালতে খারিজ। চুরি করে যারা চাকরিটা পাননি তাদেরও বসতে হচ্ছে পরীক্ষায়। ভবিষ্যৎ এক কথায় বিষ বাও জলে। বাংলার আরেক অংশ পরীক্ষায় পাশ টাশ করে এখন পথ আঁকড়ে বসে, চাকরিটা হবে কবে প্রশ্ন নিয়ে। একেবারে ছোটরা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দু চোখে ভরে গুনছে আশঙ্কার দিন।
আদৌ পড়ার সুযোগটা জুটবে তো? আর এই নৈরাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী হাঁকডাক করে ফেরত আনতে চান পরিযায়ীদের। নেই রাজ্যে চাকরি কই? উত্তর মেলে না। ক্লাবের পুজোর অনুদান 1,10,000, পরিযায়ীদের ভাতা 5,000। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের কাছেই এখন মশকরার পাত্রী। শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। পরিযায়ী শ্রমিকদের উপরে কোথাও কিছু হয়নি কথা বলা, অনেক রাজ্যে হয়েছে। সেটাকে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি, তারা রাজনীতি করেছে, পরিযায়ী শ্রমিকদের জন্য কিছু করেনি। পরিযায়ী শ্রমিকদের রক্ষা করতে পারে একটাই, পরিযায়ী শ্রমিকদের জন্য পরিচয়পত্র প্রদান করা হোক, এবং দ্রুত মানে দ্রুত। আর তার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাওয়া হোক। বলছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে যদি সত্যিই ক্ষমতা থাকে, আপনার মধ্যে সৎ সাহস থাকে, আপনি, আপনার কাছে পরিযায়ী শ্রমিকের ডেটা আছে, আপনার রাজ্যসভার সাংসদ সামিরুল বিশ্বাস এটা নিয়ে কাজ করে, তাকে তথ্য প্রমাণ নিয়ে প্রেস কনফারেন্স করতে বলুন না। যে গুজরাটে এত লক্ষ বাঙালি আছে, এত লক্ষ ফেরত এসছে, কলাক বাঙালি ফেরত এসছে অন্যান্য রাজ্য থেকে, আসেনি, হাজারের সংখ্যা পৌঁছবে না। এসআইআর হচ্ছেই, ঠেকানোর রাস্তা নেই। টের পেয়ে এবার ধরে ধরে পরিযায়ীদের ফেরাতে মরিয়া মুখ্যমন্ত্রী, কিন্তু শ্রমশ্রী পড়েছে মুখ থুবড়ে। হাওতা টের পেয়ে গিয়েছে জনতা। এবার কি তবে নয়া টোপ খুঁজবেন মমতা? রিপাবলিক বাংলা। মাননীয়, আপনাকে বলছি শুভনন্দন, আপনি শুনলেন পরিযায়ী শ্রমিকরা, এই রাজ্যের পরিযায়ী শ্রমিকরা কি বলছেন, এবং তাদের স্পষ্ট ভাষা হচ্ছে আপনার যে প্রস্তাব সেটাকে তারা প্রত্যাখ্যান করছেন। তারা বলছেন আপনি যে 5,000 টাকা দিচ্ছেন সেই 5,000 টাকায় কিচ্ছু হয় না। মাননীয়া, এ রাজ্যের পরিযায়ী যারা এই রাজ্য থেকে বাইরে চলে গিয়েছেন, তারা বাইরে গিয়েছেন কারণ আপনার রাজ্যের প্রশাসন এদের কাজ দিতে পারেননি। তারা কাজ দিতে পারেননি, তারা চাকরি পাননি, তারা ব্যবসার সুযোগ পাননি, তাই মাননীয়া এনারা বাইরে চলে গিয়েছেন। এনারা বাইরে গিয়ে সুখে শান্তিতে রয়েছেন, তারা নিজেরাই বলছেন আমরা ভালো ইনকাম করছি, কিন্তু মাননীয় আপনি চাইছেন তারা সেই টাকা পয়সা ছেড়ে দিয়ে, সেই রোজগার ছেড়ে দিয়ে রাজ্যে ফিরে আসুক। তারপর আপনি এদেরকে দিয়ে কি করবেন মাননীয়? আপনি বলছেন 5,000 টাকা করে দেবেন। গণিত শিখিয়ে দিয়েছেন আপনাকে আপনারই, যাদেরকে আপনি বলছেন যে ফিরে আসুন তারা বলছেন 5,000 টাকায় কিভাবে একটি সংসার চলতে পারে একটু বলে দেবেন মাননীয়া। তারা বলছেন মাননীয় শুভনন্দন আমরা ভালো আছি, আমরা আর ফিরবো না আপনার এই 5,000 টাকার জন্য। তারা আপনার ভাতা ভাওতা বুঝে গিয়েছে, তারা বুঝে গিয়েছে আপনি তাদের ভাওতা দিয়ে ভোট ব্যাংকে পরিণত করে 5,000 টাকা দিয়ে এরা জেনে তাদের ভবিষ্যৎটা আরো অন্ধকার করে দিচ্ছেন মাননীয়া, তাই জন্য তারা আর আসবেন না। তাহলে এরপর কি নতুন কিছু ভাবতে হবে আপনাকে? ভাবুন, ভাবা শুরু করুন। আমার আজকের প্রথম অগ্নিবাণ কিশলয়ের অগ্নিবাণে প্রথম প্রশ্ন, যেখান থেকে যাব আজকের হাই ভোল্টেজ ডিবেটে। প্রশ্ন থাকছে পরিযায়ী ফেরাতে বড় তাড়া মমতা বন্দ্যোপাধ্যায়। এখনই চলে আসুন, 5,000 টাকা দিচ্ছি, চলে আসুন, ভাড়া দিয়ে দিচ্ছি। মমতার ভাতা হলো মশকরা, পরিযায়ী ফেরাতে বড় তাড়া, মমতার ভাতা হলো আসলে মশকরা। আসলে মশকরা করছেন মুখ্যমন্ত্রী, নাকি মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবটা নিয়ে মশকরা করছেন পরিযায়ীরা, যারা বুঝে গিয়েছেন ভাওতা দিয়ে তাদেরকে এ রাজ্যে নিয়ে এসে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আরও ভবিষ্যৎটা অন্ধকার করে দেওয়া হচ্ছে? যাব, প্রশ্ন করব। আমার সঙ্গে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছে যাব এবং যারা থাকবেন তাদের সঙ্গে পরিচয় করবো। এই মুহূর্তে রয়েছেন ডক্টর তন্ময় মুখার্জি, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে থাকবেন মণিশঙ্কর চ্যাটার্জি, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, ঝন্টু বড়াইক রয়েছেন অধ্যাপক, মৌমিতা চক্রবর্তী রয়েছেন অভিনেত্রী, অনির্বাণ দত্ত রয়েছেন অর্থনীতি বিশেষজ্ঞ, সুমন বিশ্বাস চাকরিহারা। আমি প্রথমে সুমন বাবুর কাছে যাব, তার বিশেষ কারণ হচ্ছে আমার প্রশ্ন। সুমন বাবু, আপনি কেমন আছেন? আপনার ওপর যা ঘটনা ঘটেছে আমরা দেখেছি, কারুর খুব রাগ আপনার ওপর, কারণ আপনি মুখ খুলে কথা বলেন। কিন্তু সুমন বাবু, প্রশ্ন থাকছে পুরো দেশের সমস্ত পরিযায়ীকে ফিরিয়ে আনা হচ্ছে, আপনাদের চাকরিটা চলে গিয়েছে, তাহলে সেই চাকরিগুলো কি পরিযায়ীদের দেওয়া হবে? মানে রাজ্যেই চাকরি নেই, পরিযায়ীদের এনে মুখ্যমন্ত্রী করবেনটা কি? ভাওতাবাজি, বলুন। আসলে কিছু কথা বলতে গেলে অনেকে বলবে যে চাকরিহারা যোগ্য শিক্ষক তারা রাজনীতি করছেন। দেখুন, আমাদের এই যে পরিবর্তনের সরকারের চাকরি তো হলোই না, উল্টে দেখুন আমাদের নিজের মেধায় পাওয়া যোগ্য চাকরি সেটা রাজ্য সরকারের দুর্নীতির কারণে চলে গেল। এবং এখন ভোটের আগে এই যে পরিযায়ী শ্রমিকদের এ রাজ্যে আনার যে একটা
তাদেরকে ভাওতা দেওয়া, ভাতা দেওয়া, ভিক দেওয়া, ছাত্রদের মোবাইল দেওয়া, লক্ষ্মী ভাণ্ডার দেওয়া, সবাইকে ব্যস্ত করে রেখে তাদের একটাই কার্যসিদ্ধি করতে চাইছে ভোট বৈতরণী পার হওয়া, আবার কিভাবে চেয়ার দখল করা যায়, এটা একটা পলিটিক্স, আবার কিভাবে দুর্নীতি করা যায়। আজকে আমার দুঃখ সুমন বাবু একটু সঙ্গে থাকুন, আপনার নেটওয়ার্কে কিছু প্রবলেম হচ্ছে, আমরা সেটা সলভ করছি। সুমন বাবু একটু সঙ্গে থাকুন, আপনার ফ্রেমটা ফ্রিজ হচ্ছে মাঝে মাঝে, আমি আবার আসছি আপনার কাছে ফেরত, এটা সলভ হয়ে গেলে আমি ঝন্টু বাবুর কাছে যাব। ঝন্টু বাবু, এ রাজ্যে প্রচুর টাকা, মানে এতই টাকা যে রাজ্যের এত পরিযায়ী শ্রমিক ফিরবে তারা 5,000 টাকা করে পাবে, কন্যাশ্রী এতগুলো মানুষ এত টাকা পাবে, এত প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় তার মমতাময়ী সরকার করছেন যে মানুষের ভালো হচ্ছে, তাও এত মানুষের এত বিরোধ, এত রাগ, তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। আসলে তারা কি বুঝতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভালো কাজ করছেন? বলুন ঝন্টুবাবু। দেখুন, আমরা 11 সাল থেকে তো ঘরপোড়া গরু, তাই আমাদের নতুন করে বোঝাতে হবে না। আমি যেটা বলছি যে এই যে প্রকল্পগুলো, এই প্রকল্পগুলো কি, জনগণ সংসদীয় গণতন্ত্রে একটা বড় অংশের মানুষ এই রাজ্যে শিল্প নেই, বামফ্রন্টের সময় শিল্প বন্ধা একটা সরকারি নীতি ছিল, আজও তাই চলছে, ফলে মানুষগুলো নিরুপায়, কৃষকরা নিরুপায়, মানুষ সব বোঝে। দেখো, মানুষকে বোকা ভেবে লাভ নেই, শিক্ষিত মানুষ গ্রামের যারা পুঁথিগত বিদ্যাটা সেই অর্থে দিতে পারেনি, কৃষিকাজ করে, ট্র্যাডিশনাল শিক্ষাটা তাদের অনেক বেশি, তারাও কিন্তু বোঝে। আমি তোমাকে বলি যে মমতা ব্যানার্জি এই স্কিমগুলো, তুমি বুম নিয়ে এই পরিযায়ী শ্রমিকদের কাছেই যাও না, গেছি তো আমরা, পরিযায়ী শ্রমিকরা এই 5,000 টাকা নেবে না, কারণ তাদের মান সম্মানটা আছে বলেই তারা এ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পরিবার ছেড়ে, মানে হারামের কামাই নয়, ইজ্জতের কাজের জন্য কত কষ্ট করে পড়ে আছে। যদি এদের স্বভাবটাই থাকতো অন্যায় করে লুট করে খাওয়ার, তাহলে তৃণমূল কংগ্রেসের সদস্য হতো এরা, হয়ে লাক্সারিয়াস জীবনযাপন করতো। তোমাকে আমি বলছি মমতা ব্যানার্জি এটা কেন করেন, বা এই ধরনের সামাজিক প্রকল্প কেন করেন, তার তো নুন আনতে পান্তা ফোড়ায় দশা। কারণ এই সব প্রকল্পের আড়ালে পিছন দরজা দিয়ে জনগণের ট্যাক্সের টাকায় প্রকল্পের নাম করে তার দলের ক্যাডারদের, ভুয়ো লোকদের টাকা দেওয়া এবং তার দলের ফান্ডটা সমৃদ্ধ হয়। কারণ আমি বলি, তোমার বোধহয় খেয়াল আছে ক্যাগ রিপোর্ট, 2017 ক্যাগ রিপোর্টে যখন কন্যাশ্রীর বা এই ধরনের যে প্রকল্পগুলো, মুখ্যমন্ত্রী বলে 70টা প্রকল্প, এই ধরনের বেশ কিছু প্রকল্পের ক্যাগের অডিট করার কথা ছিল, তখন এই সরকার এই কোর্টে হলফনামা দিয়ে বলে প্রাইভেসিটা ডিস্টার্ব হবে, তাই করা যাবে না। বোঝো, এবার প্রশ্নটা হচ্ছে, এই রাজ্যে একটা সরকার 11 সালে ক্ষমতায় আসার পরে সাকসেসিভলি 11 এবং 23 দুবার বিশ্বজিৎ মুখোপাধ্যায় নামে একজন মামলাকারী হাইকোর্টে মামলা করে, জনস্বার্থ আরটিআই কোর্ট এবং জনস্বার্থ মামলা করে, সেই মামলাটা প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে ওঠে এবং সেখানে প্রশ্ন করা হয় এই পরিযায়ী কল্যাণ সমিতি, যার মাথায় বসেছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, যে নো ভোট টু বিজেপি স্লোগান তুলেছিল, যে আপনাদের এক্সাক্ট কত সংখ্যক পরিযায়ী শ্রমিক পরিযায়ী আউট আছে, মানে এই রাজ্য থেকে অন্য কোথাও গেছে, সরকার হলফনামায় বলতে পারে, হলফনামায় বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে বলেছেন 22 লাখ, 22 লাখ তো স্টেজ থেকে বলেছেন, কোনো কাগজপত্র নেই। হ্যাঁ, কোথায় সেই 22 লাখ? এবং লকডাউনের সময় তোমরা জানো স্নেহের পরশ নামক একটা পোর্টাল চালু হয়, সেই সময় সরকারের বিভিন্ন সোর্স বলেছিল 41 লাখ, 42 লাখ, আবার কখনো বলেছিল 6 লাখ। বাস্তবে 36টা বিভিন্ন সংস্থা একটা হিসাব করে দেখেছে এ রাজ্যে 70 লক্ষ থেকে 1 কোটি পরিযায়ী বাইরে কাজ করে। এবং শেষ কথা, যে পরিযায়ীদের ডেভেলপমেন্টের কি সুযোগটা এই প্রথমে করছে মমতা, MSDP নামক একটি মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট নামক একটা সংস্থা কেন্দ্র সরকার তৈরি করেছিল, যেখানে কেন্দ্র 60 টাকা, রাজ্যগুলো 40 টাকা দিয়ে পরিযায়ীদের ডেভেলপমেন্ট করা হবে। একটা সেন্সেশনাল রিপোর্ট বলি, যে এই MSDP যেহেতু মালদা মুর্শিদাবাদের সংখ্যালঘু এরিয়াগুলোতে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি, সেখানে মুর্শিদাবাদে এই টাকায় পরিযায়ী উন্নয়ন নামে কি হয়েছে দেখো, তৎকালীন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা এই MSDPর সেন্ট্রাল এবং স্টেটের যৌথ উদ্যোগের টাকা একটা এজেন্সির মাধ্যমে কাজ করেছে, ডেভেলপমেন্ট করেনি, 9-6। আমার কথা হচ্ছে কেন এগুলো মমতা ব্যানার্জি করছেন, কারণ
যেহেতু টাকাটা কোথায় ঢুকছে আসলে সবচেয়ে বড় কি 70% সংখ্যালঘু হচ্ছে পরিযায়ী, তাদের লালিপপ দিয়ে এক বছর ভোটে আনতে হবে। ভোট ব্যাংক। আমি যাব অনির্বাণ দত্তের কাছে, অর্থনীতির বিশেষজ্ঞ। অনির্বাণ বাবু, ঝন্টু বাবু বলছেন প্রায় 1 কোটিও হতে পারে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মানলাম, 22 লক্ষ পরিযায়ী শ্রমিক চলে এলো, প্রত্যেককে 5,000 টাকা করে দেওয়া হলো। 22 লক্ষ পরিযায়ী শ্রমিক অ্যাড হলো, যারা বাইরে নিজেরা কাজ করছিলেন তারা প্রত্যাখ্যান করে দিয়েছেন, আসবেন না, বলেছেন 5,000 টাকায় কিচ্ছু হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প আদৌ বাস্তব না পুরোটা ভাওতাবাজি? অর্থনীতির কথায় কি মনে হচ্ছে বলুন। হ্যাঁ, দেখুন, এটা তো একটা মানে সামাজিক প্রকল্পের কথা আমরা শুধু অ্যানাউন্সমেন্টটা শুনেছি, এবং এখানে 22 লাখ শ্রমিকের কথা বলা হয়েছে যারা পরিযায়ী শ্রমিক আছেন। এদের মধ্যে টেকনিক্যালিটি থাকবে অনেক, মানে আপনি যেরকম সহজ ভাষায় বলছেন যে উনি ফিরে আসলেই টাকাটা পাবেন, হয়তো আমরা যদি স্কিমটা পর্যালোচনা করি পরবর্তীকালে আমরা পাবলিক ডোমেনে থাকবে, সেটা যদি দেখি তাহলে সবাই হয়তো পাবে না। তার পাওয়ার জন্য অনেক রকম নিয়মকানুন থাকবে, অনেক লোক আসবেন না, অনেক লোক চাইবেন না, কিন্তু কিছু সংখ্যক লোক তো আসবেন, কিছু সংখ্যক লোক হয়তো পাবেন। কিন্তু কথার কথা হচ্ছে যে আমরা যদি ওরকম ভাবে দেখি 22 লক্ষ লোক, তার 5,000 টাকা করে এবং প্রত্যেক মাসে 5,000, অঙ্কটা অনেক বড় টাকা হয়ে যাবে, এবং সেই টাকাটা সরকার কোথা থেকে সংস্থান করবে সেটাও সরকারকে ভাবতে হবে। এবং তার জন্য আমরা আগামী বাজেট যেটা হবে সেই বাজেটের সময় দেখব কত টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে, বা সরকারি যে পরিসংখ্যান আসবে তাতে কত লোক এটার সুবিধা নিয়েছে। কিন্তু একটা জিনিস হবে, সেটা হচ্ছে কিছু লোক যদি তিনি বাইরে থাকেন এবং সেখানে যদি উনি একটা স্টেবল ইনকাম করেন এবং সেটা যদি কিছু বছর ধরে করেন, তিনি আর ফিরবেন না, এটা একদম বাস্তব কথা। কিন্তু কিছু লোক যারা হয়তো নতুন গেছেন, ওখানে গিয়েও সেটেল করতে পারছেন না, বা সংসার খরচ দিয়ে ওখানকার থাকা খরচা নিয়ে হয়তো তার মনে হচ্ছে যে এখানে ফিরে আসলে আমি 5,000 টাকা করে পাবো, তিনি হয়তো ফিরে আসবেন। কিন্তু ফিরে এসেও তিনি ওই 5,000 টাকাটা নেওয়ার পরে তিনি যে আবার ফিরে যাবেন না তার কোনো মানে আমাদের কাছে কোনো সিওরিটি নেই। একটা লোক আসবেন, টাকাটা নেবেন, তারপরে তিনি আবার যদি বাইরে চলে যান, আমাদের সরকার কিভাবে সেটাকে মনিটরিং করবে? দেখুন, যে কোনো সোশ্যালি যেগুলো আমরা স্কিম বলি সেগুলো হয়তো তার বাস্তবতা একরকম, কিন্তু সেটা যদি আপনি সঠিকভাবে মনিটরিং না করেন তাহলে বেনিফিশিয়ারিজ যারা তারা চাইবে সেটার সুযোগ নিতে। আমি আশা করব সরকারের যে পোর্টালগুলো থাকবে তাতে যেরকম মানে আমি বলবো যা সব ইনফরমেশন থাকবে, যেভাবে ট্র্যাকিং করা যায়, তাতে হয়তো দেখা যাবে যে সরকার যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা যাতে আমি বলবো ধুলোয় না মিশে যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখুন আমাদের মানে খুব কথাটা শুনতে খারাপ লাগলো, আমাদের বাস্তবতা তো এটা যে কিছু লোক এখান থেকে চলে যাচ্ছে, ঠিক ওদেরকে যদি আমরা সত্যি সত্যি ফিরিয়ে আনতে চাই আমাদের টাকা দিয়ে ফিরিয়ে আনবো, এটা কি প্রসেস? তাই তো না, আমাকে তার জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে, কর্মসংস্থান করতে হবে। আমি আসছি আবার আপনার কাছে, সুমন বাবু এসেছেন, আমি আসছি প্রত্যেকের কাছে। হ্যাঁ, শেষ করুন। আমি হচ্ছে স্বল্প মেধা মধ্য মেধার লোক যারা অল্প শিক্ষিত, তারা কিন্তু তাদেরকে আমরা বলছি পরিযায়ী শ্রমিক, তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করে তাদেরকে অল্টারনেটিভ জবে যদি আমরা তাদেরকে অভ্যস্ত করতে না পারি, তাহলে তারা আসবে আবার ফিরে যাবে, তো সেটা তো লং টার্ম সলিউশন নয়। ঠিক, এসে আবার ফিরে যাবে। আমি সুমন বাবুর কাছে যাব। সুমন বাবু, আপনি শেষ করুন, আমি আসছি আবার। অনির্বাণ বাবু, আমি আবার আসছি। সুমন বাবু শেষ করুন যেটা বলছিলেন, এটা কি মস্করা হয়ে দাঁড়িয়েছে? দেখুন, এই যে পশ্চিমবঙ্গ সরকার, এখন আমরা যোগ্য শিক্ষক আমরা কথা বলবে যে রাজনীতি করছে। আজকে সভায় দাঁড়িয়ে বলছে 10 লক্ষ চাকরি রেডি, ডবল চাকরি রেডি। আজকে নতুন চাকরি তো দিতেই পারছে না, উল্টে আমাদের নিজের মেধায় পাওয়া চাকরি রাজ্য সরকারের নেতামন্ত্রী ভাই ভাতিজাদের দুর্নীতির কারণে আজকে চলে যাচ্ছে। আজকে সুপ্রিম কোর্টের মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের দীর্ঘ শুনানি এবং রিভিউ, সর্বক্ষেত্রে রাজ্য সরকারের ওই খাঁচা ভাঙা কঙ্কাল ছাড় যে চেহারা, দুর্নীতি, কারা দুর্নীতি সুবিধা পেয়ে চাকরি পেল আর কারা পেল না, এই যে যোগ্য আর অযোগ্যর তালিকা না দেওয়ার কারণে আজকের আমাদের পথে বসিয়ে দিয়েছে। এবং 10 বছর পর একটা পরীক্ষার বন্দোবস্ত করেছে, এটা সুপ্রিম কোর্ট বলেনি। সুপ্রিম কোর্ট বলেছে যারা আনটেন্টেড আর যারা অল ডিজেবল তাদের পরীক্ষা নিতে, এসএসসি 2016 প্যানেলে। আজকে রাজ্য সরকার ভাতা দিচ্ছে, ভিক্ষা দিচ্ছে, পরিযায়ী শ্রমিকদের ভাওতাবাজি দিচ্ছে। পরিযায়ী শ্রমিকরা তো কেউ শুনবেই না। আজকে আমরা বলতে চাই, এই যে মোবাইল দেওয়া বলুন, যাই বলুন, ভিক্ষাবৃত্তি, সব মানুষকে ব্যস্ত রেখে ভোট বৈতরণী পার করার একটা চক্রান্ত। সুতরাং মানুষ কেউই গ্রহণ করবে না। আমরা
এই রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে লড়ছি এবং আগামী দিনেও লড়বো। আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, আমরা 10 বছর পর কেন আপনাদের পাপের সাজা ভোগ করে আমরা পরীক্ষা দেব? পরীক্ষা যদি দিতেই হয় আমরা ওই এসএসসি 2016 সালের SLST 1 বা RLST আমরা দেব, যারা আনটেন্টেড এবং অল ডিজেবল। সুতরাং রাজ্য সরকার এইভাবে পরিযায়ী শ্রমিক থেকে সবাইকে ভিক্ষা দিয়ে অকেজো করে দেওয়ার চেষ্টা করছে। কোন পরিযায়ী শ্রমিক এই যে রাজ্য সরকারের চাল গ্রহণ করবে না, আমাদের এটা বিশ্বাস। সুতরাং পশ্চিমবাংলাটাকে ধীরে ধীরে যে অন্ধকারের দিকে তলিয়ে দিয়েছে সরকার, তার বিরুদ্ধে পশ্চিমবাংলার প্রতিবাদীকামী মানুষ, মুক্তিকামী মানুষ, সমাজের সব অংশের মানুষ আপনারা রুখে দাঁড়ান। আজকে আমাদের জীবনে দেখুন, আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমাদের একটা করে সাথী, তাদের সবুজের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। আজকে সুবল হত্যার বিচার চাইছিলাম বলে আমাকে একটা মানুষকে আটকানোর জন্য রাজ্য সরকারের গোটা পুলিশ ব্যবস্থাকে 500 থেকে 1000 পুলিশ দিয়ে যেভাবে আমার বাড়িতে তল্লাশি চালিয়েছে, এটা অত্যন্ত ধিক্কার জানাই। পুলিশ মন্ত্রীকে ধিক্কার জানাই। এরকম পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই আমরা ইমিডিয়েটলি। রাজ্য শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। আর আমরা একটা কথা বলি শেষ করি, আমরা মহামহিম রাষ্ট্রপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, পশ্চিম বাংলার শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। আপনারা আমাদের যোগ্যদের জীবন নিয়ে ছেলেখেলা করছে একটা নির্বাচিত সরকার। এই সরকারকে অবিলম্বে বহিষ্কার করা দরকার। বেশ, আমি মণিশঙ্করদার কাছে যাবো, তারপর তন্ময় এবং মমিতার কাছে। মণিশঙ্কর বাবু, আমার স্পষ্ট প্রশ্ন, এটা একটা মস্করার পর্যায়ে চলে গিয়েছে। পরিযায়ী শ্রমিকরা বলছেন 5000 টাকা কি চলে? 5000 টাকায় সংসার চলে? 5000 টাকায় মণিশঙ্কর বাবু আপনি পারবেন, আমি পারবো 5000 টাকায় সংসার চালাতে? পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে ভোট ব্যাংকের জন্য ব্যবহার করবেন, পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে একটা মস্করা করে দুনিয়াকে দেখাবেন, দেখো আমরা ফিরিয়ে এনেছি, আসলে তাদের ভবিষ্যতে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন, নাকি যেমনটা সুমন বাবু বলছিলেন আসলে ব্যর্থ এই সরকারের এই মুহূর্তে বহিষ্কার দরকার? মণিশঙ্কর বাবু, দেখুন, 5000 টাকায় চলবে না 10,000 টাকায় চলবে, একটা মানুষ সে নিজে ঠিক করবে তার কর্মের মাধ্যমে তার লাইফস্টাইলটাকে কীভাবে মেনটেন করবে। সে যদি তার ক্ষমতা থাকে অডি গাড়ি চলবে, তার যদি ক্ষমতা না থাকে সে 2000 টাকায় চলবে, কিন্তু সে কাজ করে খাবে। আমার কথা হচ্ছে, এই যে টাকাগুলোর কথা বলছেন যে 5000 টাকা করে দেওয়ার কথা, আমার মনে হয় সেটাকে মানুষের একটা পরিবারকে তার যেরকম চাহিদা আছে সেই চাহিদাটা পুরো মেটানোর জন্য মমতা ব্যানার্জি ঠিক করেছেন তাকে দেবে, সেটা নয়। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা র্যান্ডাম প্রসেসে যদি এরকম একটা টাকা দেওয়া হয় তার পক্ষে আমিও নই, মানে এটার বিপক্ষে আমি। কিন্তু আমার কথা হচ্ছে যে দুটো জিনিস, এটা বললে হয়তো আপনি খুব খুশি হলেন, কিন্তু এর দুটো জিনিস আছে। কীরকম জিনিস আছে না, সরকার থেকে একটা কোনো চাপিয়ে দেওয়া, সেটা মানুষ কিভাবে নেবে এটা একটা দিক, আবার মানুষের কিছু ডিমান্ড আছে সেটা সরকার ইমপ্লিমেন্ট করছে কিনা সেটা একটা দিক। আমরা দীর্ঘদিন ধরে বেশ কিছুদিন ধরে দেখছি যে যখন কন্যাশ্রী বা এই ধরনের প্রকল্পগুলো মমতা ব্যানার্জি বলেছিলেন, তখন অনেকেই অনেক অর্থনীতিবিদও বলেছিলেন এবং বিরোধীরাও বলেছিলেন ডল পলিটিক্স, এটা কিন্তু চলে না, এটা একটা মারাত্মক ক্ষতিকারক সমাজের পক্ষে। হতে পারে যারা অর্থনীতি বিশারদ তারা এটা বলেছিলেন পুরোটাই মিথ্যা হবে সেটা তো নয়, কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে দিল্লির ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের যে শাসিত যে মানে দলটি তারাও কিন্তু এই ধরনের প্রকল্পগুলোকে ইমপ্লিমেন্টেশন করতে চাইছে। সেই জন্যে মানুষ যেটা ভাবছে, আমার মনে হচ্ছে যে মানুষ যেটা ভাবছে এটাই হয়তো ঠিক পলিটিক্স। ফলে এই যে সুমনবাবু কথাগুলো বলছেন, ব্যক্তি স্বাধীনতা আছে, ওনার ফ্রিডম অফ স্পিচ আছে, উনি বলতেই পারেন, কিন্তু আমার কথা হচ্ছে যে মানুষ যদি চায় এই ধরনের রাজনীতিটা করুক তাহলে তো সেই রাজনীতিগুলো করবে। এবং আমি একটা শেষ কথা, দেখুন আমি একটা শেষ কথা না আমি বলছি, যখন আপনি তৃণমূলকে যখন এটা বলবেন সব পলিটিক্যাল পার্টিগুলোর দিকে আঙুল তুলতে হবে আপনাকে, কারণ সবাই কিন্তু পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্য একটা জায়গায় একজন পরিযায়ী শ্রমিক কোথাও 50,000 টাকা কামাচ্ছে, মাসে 30,000 টাকা কামাচ্ছে, তাকে আপনি বলছেন এখানে এসে আমি তোমায় 5,000 টাকা দেব। যে ইনিশিয়াল যদি একটা মস্করা করছে, ধরুন আমি একটা চাকরি আজকে হারিয়েছি, আমি 2 মাসে চাকরিটা জোগাড় করব, এই ইনিশিয়াল যে আমার ক্রাইসিসটা সেটা মিট আপ করা অন্য জিনিস, কিন্তু আমি বলছি এটা র্যান্ডাম প্রসেসে বছরের পর বছর টাকা দিয়ে যাব, সেটা আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না। কিন্তু মমতা ব্যানার্জি যেটা করছেন সেটা যদি মানুষের ডিমান্ড হয় তাহলে মানুষের ডিমান্ডটা ফুলফিল করা একটা সরকার। বুঝলাম, একবার দেখাই পরিযায়ী শ্রমিকরা কি বলছেন, আপনি হয়তো আগে দেখেছেন, আমি আরো একবার দেখাবো, তারপরে আমি তন্ময়দার কাছে যাব। অনেক কি বলছেন জানেন, বলছে যেটা কি বলছেন দেখে নিন না কি বলছেন সেটা পরিযায়ী শ্রমিকরা কি বলছেন, সে বিজেপি করার লোক বলবে। মাননীয়া শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম, তো আপনি শুনলাম আপনার 5,000 টাকার ব্যাপারটা, তো 5,000 টাকা করে দিচ্ছেন 12 মাসে হয় 60,000 টাকা। আপনার ইলেকশনটা হচ্ছে
ফেব্রুয়ারি মার্চ মাসে, তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? তার জন্য বলছি কাজ দিন, কাজ। নমস্কার মাননীয়া শুভনন্দন, প্রণাম নেবেন। ঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না। এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না। আমি একদম প্রকাশ্য দিবালোকে বাংলায় কথা বলছি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায়, ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন এটা একটু জানাবেন মাননীয়া। ঠিক আছে, শুভনন্দন। শুভনন্দন, ভালো থাকবেন। 5,000 টাকা করে দেবে বলেছেন, খুব ভালো কথা। 5,000 টাকা করে দেবে বলেছেন, খুব ভালো কথা। আপনাকে মন থেকে প্রণাম। কিন্তু এই টাকাটা পাবে কারা? আপনার দলের ছেলেরা পাবে নাকি প্রকৃত পরিযায়ী শ্রমিকরা পাবে? মাননীয় মমতা ব্যানার্জি, ঠিক আছে, আমাদের একটাই আবেদন যে আমাদের পরিযায়ী শ্রমিকদের জন্য যে 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে বলছে, এর আগে যখন পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হয়েছে, অন্যায় হয়েছে, তখন কোনো কথা নেই। এখন এসব কথাগুলো আসছে মানে মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকদের, পশ্চিমবাংলার যে সমস্ত পরিযায়ী শ্রমিকগুলো আছে তাদেরকে কি বোঝাতে চাইছে? কি মণিশঙ্কর দা দেখে হাসি পাচ্ছে, লজ্জা পাচ্ছে। পরিযায়ী শ্রমিক দেবো ওটা কথা নয়। আমি দেখো আসলে একটা বললাম, মস্করা করছেন পরিযায়ী শ্রমিক। আমি বলছি যে মস্করা করলে তার ভোটের রেজাল্ট হবে। আমি একদমই বলছি না যে এই 5,000 টাকা করে সারা বছর ধরে দিয়ে যাবে, এরকম আমি সাপোর্ট করছি না, একবার করছি না। আমি বলছি যে বাংলাদেশের পরিযায়ী শ্রমিকদের ডাকছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? এটা চায় মানুষ। কোন পরিযায়ী শ্রমিকদের ডাকছেন? আমি ধরুন কখনো রোহিঙ্গা পরিযায়ী শ্রমিক। আমি অডিয়েন্স থেকে বুঝবো যে তিনি ফোক সং ভালোবাসেন না। আচ্ছা, আমি তন্ময়দের কাছে সুমন বিশ্বাস হাত তুলছেন। আসি তন্ময়, একদম 10 সেকেন্ডে সুমন বিশ্বাস। সুমন, একদম ছোট উত্তর। হ্যাঁ দেখুন, আচ্ছা আমি বলবো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলছি যে আজকে যে পরিযায়ী শ্রমিকরা কেন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ধান পোতার কাজে যাচ্ছেন, এই প্রশ্নের উত্তর রাজ্য সরকার আগে দিক। আজকে কেন বাংলা ছাড়া হচ্ছে মেধাগুলো, আজকে কেন উত্তর দেওয়া উচিত। বেশ, আমি আসি আবার। হ্যাঁ তন্ময় হাত তুলছেন। দেখুন, আমি মনে করি না যে মুখ্যমন্ত্রী শ্রমশ্রী প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গের সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য। উনি যেটা চাইছেন সেটা হচ্ছে যারা হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার কিন্তু রোহিঙ্গা বা অবৈধ অনুপ্রবেশকারী অন্য রাজ্যে গিয়ে কাজ করছে এবং সেখানে ধরা পড়লে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা রয়েছে, তারা যেন পশ্চিমবঙ্গে ফিরে আসে ভোট পর্যন্ত, যাতে ভোট দিতে পারে। এবং এই জন্য উনি এই কথাটা বলছেন যে প্রয়োজন হলে আমি ক্যাম্প বানিয়ে দেবো। ক্যাম্প বানানো হয় তাদের জন্যই যাদের কোনো থাকার জায়গা নেই পশ্চিমবঙ্গে, মানে যারা ওই বর্ডার থেকে ক্রস করে এসছে। আজকে আপনি পাশাপাশি দেখুন, যারা ভারতীয় পশ্চিমবঙ্গবাসী পরিযায়ী শ্রমিক, তারা কেউ 5,000 টাকার জন্য ফিরে আসবে না, কারণ সেই রাজ্যে তারা যে আয় করে তার থেকে অনেক বেশি এবং তারা কোনো হেনস্থার শিকারও হচ্ছে না। আপনাদের বিভিন্ন সময়ে আপনাদের প্রতিবেদন আপনারা দেখিয়েছেন। তাহলে সেই মানুষটা কী কারণে ফিরে আসবে? তো উনি সেটা বলতে পারছেন না যে আমি এই শ্রমশ্রী প্রকল্প চালু করলাম, রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা ফিরে আসুক, কারণ তাদের টিকিটটা বাঁধা আছে পশ্চিমবঙ্গে, তারা পশ্চিমবঙ্গের ভোটার, যাতে 2026টা বৈতরণী পার করিয়ে দেওয়া হয়, তারা যেন ভোটটা দিয়ে যায়। ওই জন্য করা হয়েছে 1 বছর পর্যন্ত, যাতে ভোটটা শেষ হয়ে যায়। তো এইটা হচ্ছে পুরোপুরি কিন্তু চিন্তা করে করা হয়েছে। আমরা আলোচনা করছি সব পরিযায়ী শ্রমিক, কিন্তু এটা হচ্ছে সব পরিযায়ী শ্রমিক করছেন উনি চান না। উনি নিজেও জানেন যে কারণ বাংলার যারা ভারতীয় পরিযায়ী শ্রমিক তারা কেন আসতে যাবে 5,000 টাকার জন্য? সংসার তারা চালাতে পারবে, তাদের বাড়ি ঘর তো এখানে রয়েছে। তো তারা মাঝে মাঝে বাড়িতে আসে, এসে ঘুরে যায়, ঘুরে আবার ওখানে চলে যায়। তারা তো সেখানে তাদেরকে তো ধরছে না, সেখানে তাদেরকে তো হেনস্থা করছে না। তো তারা কেন আসতে যাবে? উনি সেটা জানেন। কিন্তু সমস্যা জানবেন যে উনি চাইছেন যে এই রোহিঙ্গা এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা যেন ভোটের আগে যেন চলে না যায়। অন্য রাজ্যে ধরলে তাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে, অনেককে পাঠানো হয়েছে। উনি সেইটা চাইছেন না, তাড়াতাড়ি চাইছেন যে চলে এসো এখানে, আমি ব্যবস্থা করছি, ক্যাম্প করে দেবো, স্বাস্থ্যসাথী দেবো, রেশন দেবো, সমস্ত সব দিয়ে দেবো আমাদের পয়সায়। ভোটটা যেন কিন্তু 26-এ আমাকে দিও।
ওখানে থাকার দরকার নেই 26 পর্যন্ত। তো এই উদ্দেশ্য নিয়ে আজকে এই শ্রমশ্রী প্রকল্প হয়েছে বলে আমি মনে করি। তাহলে মানে আপনি যেটা বলতে চাইছেন অন্য রাজ্যের থেকে আনতে চাইছে রোহিঙ্গাদেরকে, তা অন্য জায়গায় রোহিঙ্গারা থাকে পশ্চিমবঙ্গে। আমি শুনে নিচ্ছি, আমি আবার বলে দিচ্ছি আপনাকে, আপনি বললেন তো তাহলে অন্য রাজ্যে রোহিঙ্গারা থাকে। আবার বলে দিচ্ছি, আর বললেন আপনি, আমি আবার বলে দিচ্ছি শুনুন, রোহিঙ্গা এবং অবৈধ অনুপ্রবেশকারী আনতে চাইছে বললেন তো, তারা পশ্চিমবঙ্গের করিডোর হিসেবে ইউজ করে। এখানে শুনুনি, এখানে হচ্ছে তাদেরকে ভোটার আইডি বানানো হয়, তাদের আধার কার্ড বানানো হয়, আনতে চাইছে না, চাকরি পায় না, অন্য রাজ্যে থেকে আনতে চাইছে না, অন্য রাজ্যে গিয়ে কাজ। আপনি জানেন না? শুনুন, আপনি তো বলছেন, আপনাকে বলছি আমি, শুনেনি আপনাকে বলছি অন্য রাজ্য থেকে আনতে চাইছে, তা রোহিঙ্গারা অন্য রাজ্যে থাকে। 7 রাডি একজন জঙ্গি, তিনি ধরা পড়েছিলেন কেরালাতে, কারণ তিনি কেরালায় একজন পরিযায়ী শ্রমিক ছিলেন। তিনি কেরালায় কনস্ট্রাকশনে কাজ করছিলেন, পরে তাকে নিয়ে আসা হয়েছে, জঙ্গি হিসেবে ধরা হয়েছে। আজকে যদি তাকে ধরা হতো তাহলে এই মুখ্যমন্ত্রী বলতেন বাংলা ভাষা বলার জন্য ধরা হয়েছে। একদম ঠিক বলছেন তো, এই রকম জঙ্গিকে বাংলা ভাষার জন্য ধরা হয়েছে, এটা ঠিক বলছেন। সমস্ত জঙ্গিরা অন্য রাজ্যে আছে, এরা চাকরি এখানে সবাই পায় না, এরা অন্য রাজ্যে গিয়ে চাকরি করে, এখানকার ডকুমেন্টগুলো নিয়ে। না, আমি মমিতার কাছে যাব। বেশ তন্ময়দা, এক সেকেন্ড, মণিশঙ্কর বাবু, মমিতা বলেননি এখনো। অন্য রাজ্যের জঙ্গিদেরকে এইখানে আনা, এখান থেকে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এই রাজ্য দিয়ে ঢুকে অন্য জায়গায় গিয়েছে। আমরা দেখেছি এই রাজ্য দিয়ে ঢুকে এখানে কাগজপত্র বানিয়ে অন্য রাজ্যে গিয়েছে, ব্যাঙ্গালোরে হয়েছে, অনেক জায়গায় হয়েছে। আপনিও জানেন, আমরাও দেখিয়েছি, প্রতিবেদনে আছে এই রাজ্যে সহজে অনুপ্রবেশ করা যায় এবং সহজে কাগজ বানানো যায়। এই রাজ্যে ছিল, তারা চলে গেছে। এখন বেশ মমিতা, আমি মমিতার কাছে যাব। হ্যাঁ মমিতা, এত চেঁচামেচি করলে শুনতে পাচ্ছি না, একটু কোয়েশ্চেনটা আমায় শুনতে দিন। মমিতা, আমার প্রশ্ন হচ্ছে পরিযায়ী শ্রমিকরা মস্করা করছেন এখন, 5000 টাকা তাদের দেওয়া হবে, তারা মস্করা করছেন সোশ্যাল মিডিয়ায় যে 5000 টাকা দিয়ে আমরা কি করব। মাননীয়া বলুন। হ্যাঁ, সেটা দেখলাম। সত্যি কথা বলতে কি, সেটা দেখে আমার মানে ওনার ওপর খুবই হাসি পেলো, এবং পরিযায়ী শ্রমিকদের ওপর আমি মানে বুঝতে পারছি না আমি কি ভাষায় বলবো। তো ভোট ব্যাংকের রাজনীতি সম্পর্কে আমার কো-প্যানেলিস্ট অনেক বক্তারাই অনেক কথা বললেন, তো আমি একটু তোমাকে ইম্পর্টেন্ট কিছু তথ্য দিতে চাই কিশলয় আজকে। এবার প্রথমে যে প্রশ্নটা সবার মাথায় এসছে, আমি শিওর কি এটা আমারও মাথায় এসছিল বা এখন আসছে, যে এটা একটা নির্বাচনী স্টান্ট নাকি একটা প্রকৃত সহানুভূতি। উত্তরটা দিচ্ছি, তার আগে মনিদা একটু আগে বললেন না যে রাজ্য সরকার এরকম অনেক স্কিম দিচ্ছে, আমি একটু ওনাকে বলে দিই, আমি মনিদা থেকে বয়সে অনেক ছোট, উইথ ডিউ রেসপেক্ট টু হিজ আনসার, সমাজ কি চাই সেটা সেটা সরকারের কাজ ইমপ্লিমেন্টেশন করা। আপনি বলবেন, আপনি স্টুডিওতে আছেন, আমি একটু বলি। হ্যাঁ, এইবার রাজ্য সরকার যেরকম ভাবে বিভিন্ন রকমের মানুষদেরকে হেল্প করার জন্য স্কিম তৈরি করেছেন, অথচ তারা কিন্তু রোজগারের রাস্তাটা খোলা রেখেছেন। কি করে খোলা রেখেছেন একটু বলি। যেরকম গরিব কল্যাণ রোজগার যোজনা, যেটা স্কিমটা 2020 সালে একটা প্রকল্প চালু করা হয়েছিল, যেটা কিন্তু কোভিডের সময় পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করেছিল। এরপরে হচ্ছে PMSYM 2019 সালে বয়সকালীন যারা মানে বয়স্ক যারা মানুষ, তাদের জন্য একটি পেনশনের ব্যবস্থা করা হয়েছিল। এবং এই রিসেন্টলি মানে কেন্দ্রীয় সরকার থেকে ঘোষণা করা হয়েছে 2025 থেকে 2027 জুলাই 2025 অগস্ট থেকে 2027 জুলাই অবধি প্রায় 3.5 কোটি মানুষের চাকরির সংস্থান করা হবে। এইবারে একটা প্রশ্ন উঠছে যে গত 10 বছর আমাদের রাজ্য সরকারের এই এত উৎসাহ, এত মানে এদেরকে এত হেল্প করার এই উদ্যোগ কোথায় ছিল? তো এটা যে একটা অ্যাপিসমেন্ট পলিটিক্স এর দিকে আবার যাচ্ছে, না আমরা বুঝতে পারছি। এবার কিশোর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট তথ্য দেবো, এটা নিয়ে আমার অবাক লাগছে এখন আমরা কেন কেউ কোনো কথা বলছি না। সেটা হচ্ছে ইউপিএ সরকার তখন চলছে, তখন একটা রিপোর্ট সাবমিট করা হয়েছিল, সময়টা খুব সম্ভবত 2004 কি 5, আমি কিন্তু শিওর না। তখন রঙ্গনাথ মিশ্রা বলে একজন মানে উনি একটা কমিশন রিপোর্ট তৈরি হয়েছিল, তো সেটাতে পরিষ্কারভাবে বলা ছিল যে সামাজিক এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা গোষ্ঠীগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রবণতা কিন্তু ভারতীয় রাজনীতিতে একটা বিপজ্জনক দিক কিশলয়, ঠিক আছে? এবং আমি কোট করে বলছি, ওখানে পরিষ্কারভাবে বলা ছিল, আমি কোটিং ইট, targeted welfare without long-term policy commitment tends to become manipulative. Okay, তো সমষ্টি প্রকল্প যেটা, এটা তারই একটা উদাহরণ হতে পারে, যেখানে মানে কি বলবো, স্থায়ী কল্যাণ নয় বরং অস্থায়ী রাজনীতিরই একটা মুখ্য লাভ হয়ে দাঁড়াচ্ছে। এবং আমি তোমাকে আরো কিছু ইনফরমেশন দেবো অবশ্যই, এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী 1971 সালে গরিবি হটাও
এইটা কিন্তু উনি একটা স্লোগান হিসেবে রাজনৈতিক স্লোগান হিসেবে কিন্তু তখন লোকসভা নির্বাচনের সময় ওনার একটা মুখ্য অস্ত্র ছিল, বিশ্বাস করো। এবং এটি সরাসরি জনপ্রিয়তার বদলে যেটা করে সামাজিক দৃষ্টিভঙ্গিতে একটা প্রভাব ফেলে দিয়েছিল। এবং এই স্লোগান মূলত গণতন্ত্রের সমস্ত মৌলিক সমস্যার যে সংকটে যে সাম্যবাদী সুর নেয়, তবে তৎকালীন রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে সেটাই কিন্তু দেখা হয়েছিল। এবার তারপরে হচ্ছে রাজশেখর রেড্ডি YSR, যেটা কংগ্রেসের তোমার অন্ধ্রপ্রদেশের, তিনি কিন্তু 2004 থেকে 2009 এর মেয়াদে তার রাজ্যে একাতই এরকম কল্যাণমূলক কিন্তু প্রকল্প চালু করেছিল। কাজেই আজকে এটা ভীষণভাবে আমাদের কাছে সামনে চলে এসেছে যে আমাদের রাজ্যে এটা কেন করা হচ্ছে, এবং উনি এরকম ভাবে গরিব মানুষদের হেল্প করতে চান, খুব ভালো কথা, সেটা নিয়ে কোনো সমস্যা নয়। কিন্তু মানুষদেরকে ভিখারি বানিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না। মানে সে ভিক্ষার মতো নাও, এত টাকা নাও, এত কোনো চাকরি নেই, কিছু নেই, তার থেকে তুমি চাকরি দাও, কিছু মানুষের চাকরি সংস্থান করো, তাদের হাতে চাকরি দিয়ে বাচ্চাদের হাতে টাকা দিয়ে দেবে। ঠিক বলেছেন মমিতা। আমি আসছি আপনার কাছে মমিতা। আবার আমি মণিশঙ্কর বাবুকে ছোট্ট একটা প্রশ্ন করব। মণিশঙ্কর বাবু, দেখলাম পরিযায়ীরা হাসছেন, মস্করা করছেন, মমিতা বলছে হাসি পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দিচ্ছেন না মস্করা করার উপাদান দিচ্ছেন? না, আমি তো একটা কথাই বললাম যে ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি বলবো একটা মানুষ তিনি শ্রম দিয়ে কাজ করে, তিনি রোজগার করে তার মতো করে জীবনযাপন করবে। এবং আজকের দিনে তো প্রাইভেটাইজেশন বেশি হয়ে গেছে। আজকে চাকরির কথা বলছেন, আজকে রেলের চাকরি কোন জায়গায় ছিল, আজকে কোন জায়গায় আছে বলুন তো? আর কতজন রেলে চাকরি করতো, কতদিন থেকে রেলের চাকরি বন্ধ আছে? আপনারা যখন চাকরির কথা বলবেন না, তখন অন্যান্য স্টেটের কথাগুলো বলতে হবে। পরিযায়ী শ্রমিকদের কেন ৫,০০০ টাকা এই মুহূর্তে দাঁড়িয়ে ফিরিয়ে আনা হচ্ছে? আজকের দিনে দাঁড়িয়ে আপনি রেলের চাকরির কথায় গেলেন, এরপর মেট্রো যেতে পারেন, ইসরো চাকরির কথায় যেতে পারেন। আপনি যখন ইসরোয় কেন চাকরি হচ্ছে না? তাই তো করছেন তো, দেখছেন তো ইসরো চাকরি হতে পারে। আসি আমার দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, মণিশঙ্কর বাবু আসি। আমার দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, পরিযায়ী শ্রমিক, চাকরিহারা, চাকরি প্রার্থী, শিক্ষক, পড়ুয়া প্রত্যেকের কাছে কি প্রত্যাখ্যাত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতাকে প্রত্যাখ্যান করছেন কি মানুষ? এটা আমার প্রশ্ন, উত্তরটা নেওয়ার চেষ্টা করব। আমি একদম ঝন্টু বাবুকে দিয়ে শুরু করব। মানুষ কি জেনারেল সেন্সে, শিক্ষকরা রাস্তায়, পড়ুয়ারা রাস্তায়, স্টুডেন্টরা রাস্তায়, জয়েন্টের রেজাল্টের জন্য স্টুডেন্টরা রাস্তায়, চাকরিহারারা রাস্তায়, চাকরি প্রার্থীরা রাস্তায়, পরিযায়ীরা রাস্তায়, প্রত্যেকে তো রাস্তায়, বাড়িতে কেউ নেই। হ্যাঁ, সংবিধানের ২১ নম্বর এবং ৩৯ নম্বর ধারায় তো রাষ্ট্রের দায়িত্বটাই নাগরিকদের জীবন জীবিকা সুরক্ষিত করা। তুমি বলছো মানুষ প্রত্যাখ্যান করছে, আমি বলছি রাজ্য সরকার বখাটেদের বাদ দিয়ে বাকি শুভবুদ্ধি সম্পন্ন বাংলার যে কোনো স্তরের যে কোনো যোগ্যতার মানুষকে প্রত্যাখ্যান করেছে। তাই মানুষও পাল্টা এখন প্রত্যাখ্যান করছে। মুখ্যমন্ত্রীকে তো বলতে শোনা যায় আমার বখাটে লাগবে, ভালো ছেলে মেয়ে লাগবে না, বলেছে তো। তাই তুমি তাকিয়ে দেখো যে পাড়ায় পাড়ায় বখাটেদের রাজত্ব গড়ে উঠেছে। শিক্ষক এখানে মার খায়, শিক্ষকের মান সম্মান ভুলুণ্ঠিত হয়। কাল একটা অন্তঃসত্ত্বা টেট পাস হবু শিক্ষিকাকে চ্যাংদোলা করে মারতে নিয়ে গেছে রাষ্ট্র তো। তাহলে সুমনরা এই সরকারের কাছে দেশদ্রোহী, সমাজ বিরোধী। আর এই সব তোলাবাজ, বদমাশ, শাহজাহান, তারপরে এই যে হারাবুলরা এরা সম্পদ। ফলে মানুষকে এরা, তাই জন্য এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে যে না কোনো নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না। বেশ, আসছি আপনার কাছে আসবো। একটা স্টেট যে কোনো যেটা পপুলেশন, আপনি বলুন পশ্চিমবঙ্গে মাথা পিছু আয়ে দেশে কোথায় আছে এখন? ভাই আর্টিকেলটা পড়লে ফেডারেল স্ট্রাকচারে রাষ্ট্র ইনকাম কোথায় আছে ভালো করে লোকের কাছে বলো। কোন শিল্প কোথায় আছে? 21 বলে দিলে হলো, শিল্প নেই, চাকরি নেই। রাজ্য এবং আপনি উত্তর দিন। আজকে ছেলে মেয়েগুলো বাইরে অন্য রাজ্যে পড়াশোনা করতে যাচ্ছে। রাজ্যের কোনো রেসপন্সিবিলিটি নেই? নিশ্চয় আছে। হ্যাঁ, তাহলে সেটা বলুন। আমি রাজ্যেরটা বলেছি, রাজ্যের বলেছি। কেন্দ্র যদি আপনি আলোচনাটা শুরুতে আসলে বুঝতেন এমএসডিপি তে সেন্ট্রাল 60 টাকা দেয়, রাজ্য 40 টাকা দেয়। সেই টাকায় প্রকল্পটা কি করে আপনার রাজ্য কি করছে? মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্টের ওই পার্টটা, যারা টেট পরীক্ষা দিয়েছে তাদের চাকরিটা কি কেন্দ্রীয় সরকার দেবে? তাদের চাকরিটা কে দেবে? রাজ্য সরকার দেবে। আর্টিকেল 21 এদের দায়িত্ব টাকা। আমি যারা চাকরি হারিয়েছে, আমি 10 সেকেন্ড বলছি, রাজ্য কেন্দ্রের কথা বলেন আর্টিকেল 21। আমি বলছি যে রিপাগনেন্সি বলে একটা আর্টিকেল আছে 254, যেখানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কোনো কিছু যদি কন্ট্রাডিকশন হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট কত বড় যন্ত্রণা শিখে এসছে। যখন আমি ইচ্ছা করে চুরিটা করলাম,
চুরি করে ধরা পড়লাম তখন সিবিআই দায়ী, সেন্ট্রাল দায়ী, নিশ্চয়ই আমার কোনো দায় নেই। আমি পরিযায়ীদের রাখতে পারছি না। আরে 14 বছরে 6688টা কোম্পানি উঠে গেছে। আমি দান খয়রাতি সিবিআই শিল্প করছি আর পার্মানেন্ট শিল্প করছি না। এদের চাকরি এদের চাকরি চাই, এরা চাকরি চায়, এরা ভাতা চায় না। এদের ভাতাজীবী করে রাখতে চাইছে মমতা, কীতদাসে পরিণত করতে চাইছে। যে এসএসসির বিরুদ্ধে এত অভিযোগ, তাকেই তো পরীক্ষার দায়িত্ব দিয়েছে। আপনি সুপ্রিম কোর্টকে বলুন, যে সিবিআই তদন্ত করছে 5 বছরে পার্থ তো বেল পেয়ে গেল। পরীক্ষার দায়িত্ব তাহলে এসএসসি কে ডিসলভ করে দিতে হয়। তাহলে আপনি কি বলছেন এসএসসি কে ডিসলভ করতে হয়? হাত তুলছেন সুমন বাবু, 30 সেকেন্ড। সুমন বাবু, সুমন বিশ্বাস, প্রত্যেকের কাছে যাব। সুমন বিশ্বাস 30 সেকেন্ড। 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট। দেখুন, এই রাজ্য সরকারকে সবাই প্রত্যাখ্যান করছে, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এনএসকিউএফ, সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, নতুন চাকরি প্রার্থী, আমরা যারা আমাদের বুকে ছুরি চালিয়েছে, আমরা যারা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি, আমরা প্রত্যাখ্যান করছি এই চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার। এবং আমাদের খুব আক্ষেপ, আমাদের খুব যন্ত্রণা, সুপ্রিম কোর্ট এইরকম একটা চোর বাটপার এসএসসি যারা অটোনমাস বলে, আসলে যারা রাজ্য সরকার মুখ্যমন্ত্রী তোতাপাকি, তাদেরকেই এই খাঁচা ভাঙা সিস্টেমকেই বলছে তোমরা আবার পরীক্ষা নাও। এটা আমাদের আক্ষেপ। মাস্টার মশাইদের এটা আমাদের আক্ষেপ। গোষ্ঠী কেন? একজনের বলছে আন্দোলন আর আরেকজন বলছে না আমাদের বেশি। এবার আমি সময় দেব। তন্ময়দা 30 সেকেন্ড। হ্যাঁ, তন্ময়বাবু 30 সেকেন্ড। দেখো, সে দায় আমার নয়। না না, আপনারা নিজেরা তন্ময়বাবু 30 সেকেন্ড। হ্যাঁ, 1 সেকেন্ড। পশ্চিমবঙ্গ এখন মাথা পিছু আয়ে ভারতবর্ষে উড়িষ্যা, হরিয়ানা এরকম ছোট ছোট রাজ্যের পেছনে 23 নম্বরে। তো সেইটা হচ্ছে মণিশঙ্করদা, এটা জানা উচিত যে পশ্চিমবঙ্গে ইনকাম এখন মানুষের এত কম। আর আরেকটা কথা আপনাকে বলে দিচ্ছি, যে এই যে পরিযায়ী শ্রমিক নিয়ে কথা হচ্ছে, অতি সাম্প্রতিককালে হরিয়ানায় প্রায় 1000 জনকে যারা ধরেছিল, তার মধ্যে 915 জন বেরিয়েছে বাংলাদেশি, আর 85 জন যারা হচ্ছে পশ্চিমবঙ্গবাসী, তারা ওখানে থেকে গেছে, তারা ওখানে কাজ করছে। ওইটাই চিন্তা, চিরকাল বঞ্চিত, কোনোদিনও ইনকাম বিশাল ছিল না পশ্চিমবঙ্গ। মণিশঙ্কর বাবু 30 সেকেন্ড উত্তর দিন। আমি বলছি 2011 সালে তো তৃণমূল কংগ্রেস এসছে। যেভাবে তথ্যটা দিচ্ছেন, যে পপুলেশনটা ছিল বামফ্রন্টের আমলে, আজকের পপুলেশনটা আপনি দেখুন। আর পশ্চিমবঙ্গ চিরজীবন যতদিন আছে কেন্দ্র থেকে বঞ্চিত বরাবর, আজকে নয় বরাবর বঞ্চিত। আপনি বাজেটগুলো, আমার চলছে 15 সেকেন্ড আছে, আর যখন বাজেটগুলো দেখবেন আপনি এখনো পর্যন্ত যখন বাজেটগুলো দেখবেন, পশ্চিমবঙ্গের জন্য কোনো অ্যালোকেশন থাকে না। সারা জীবন পশ্চিমবঙ্গ বঞ্চিতই হয়ে আছে। ফলে আজকে নতুন কিছু নয়, আপনি সেন্ট্রালকে বলুন পশ্চিমবঙ্গের জন্য কিছু করতে। আর আপনারা জানেন না 36 লক্ষ বাড়ি হয়েছে আমার বাবু। একদম 30 সেকেন্ডে প্রশ্ন, এ রাজ্যের সরকারের আয় বেশি না ব্যয় বেশি? কারণ আমরা দেখছি ঋণের বোঝায় মাথা ঝুঁকে পড়ছে, কিন্তু প্রকল্প চলছে একের পর এক। 30 সেকেন্ড। দেখুন, আপনারা সবাই রাজনৈতিক বক্তব্য রাখছেন এবং রাজনৈতিক বক্তব্যের সঙ্গে সঙ্গে আমরা অর্থনীতিরও কথা বলছেন। অর্থনীতিতে ডোল পলিটিক্স ভারতবর্ষে স্বীকৃত নয়, সেটা সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে কিনা, সেটাতে কেন্দ্র সরকার করছে কিনা, রাজ্য সরকার করছে কিনা, আমরা সবাই দেখছি। এটাতে মানুষ বুঝতে পারছে যে সামাজিকভাবে সামাজিক প্রকল্পের সুবিধা একটা আছে এবং তাতে গরিব মানুষদেরকে কল্যাণ সাধনের জন্য করা। এবং এখানে রাজনৈতিক দলের লোকেরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন, কিন্তু আজকে সব দেশে আমরা দেখেছি, যেটা ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরেও কিন্তু ওই সামাজিকভাবে যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের জন্য কিছু সমাজ কল্যাণমূলক প্রকল্প আনতে হয়েছে। ভারতবর্ষে যেটা কেন্দ্রীয় স্তরেও আছে, রাজ্য স্তরেও আছে। আজকে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, সে জায়গায় দাঁড়িয়ে দেখতে হবে যে অর্থনৈতিকভাবে আমাদের কাছে সেটা আমরা স্বাবলম্বী কিনা, 1 নম্বর। 2 নম্বর, সেটা প্রপার মনিটরিং হচ্ছে কিনা। আর 3 নম্বর, আমরা পশ্চিমবঙ্গে আছি, পশ্চিমবঙ্গে যারা থাকতে চাই তাদেরকে অর্থনৈতিকভাবে উন্নয়ন করতে হবে। তার জন্য নিজের দরকার, নিজের একটা স্বাবলম্বী হওয়ার চেষ্টা থাকবে। সরকারের দায়িত্ব আছে, সেটাতে শুধুমাত্র রাজ্য সরকারের দায়িত্ব আছে, তাহলে রাজ্য সরকারের দায়িত্ব হয়তো বেশি আছে, কেন্দ্রীয় সরকারেরও একটা দায়িত্ব আছে। আমরা ভারতবর্ষের নাগরিক। সরি অনির্বাণ বাবু, একদম সময় কম আমার। 30 সেকেন্ড মৌমিতা, একদম ছোট্ট করে। এবং যেহেতু আচ্ছা, যারা
কেন্দ্রীয় সরকারের সমালোচনা করছে, বলছে কেন্দ্রীয় সরকার এই করছে না কেন, তাই করছে না কেন। তাদের উদ্দেশ্যে একটা কথা, আমারও সত্যি কথা বলতে কি খুব হাসি পাচ্ছে যারা তৃণমূলকে এই মুহূর্তে সমর্থন করছে, মানে আমাদের রাজ্য সরকারকে। কথা হচ্ছে সেই বিজেপি শাসিত অঞ্চলেই তো আমাদের বাংলার ছেলেমেয়েরা গিয়ে চাকরি খুঁজছে, তাই না? তারা তো আর সেই অন্য ইউনিভার্সে চলে যাচ্ছে না যে মঙ্গল গ্রহে গিয়ে চাকরি খুঁজে, সেই বিজেপি শাসিত অঞ্চলেই তো তাদের যেতে হচ্ছে চাকরিটা খুঁজতে। তাহলে সেখানে গিয়ে তারা কি করে চাকরিটা পাচ্ছে? আজকে বিজেপি যদি কিছুই না করে তাহলে বিজেপি শাসিত, আমি এখানে আবার বলছি বিজেপিকে ডিফেন্ড করছি না, মানে অ্যাজ আ নর্মাল হিউম্যান বিং, অ্যাজ আ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমার মনের মধ্যে প্রশ্নটা জাগে, তাহলে কেন বিজেপি শাসিত রাজ্যে এত চাকরি? বেশ, আমার এখানে শেষ করতে হচ্ছে কিশোর আর অগ্নিবাণ। আজকে আমি সাধারণ মানুষকে প্রশ্ন করেছিলাম সোশ্যাল মিডিয়ায়, মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাতা রাজনীতি করছেন আর তা কি ধরে ফেলছেন জনতা? কি বলছেন মানুষ? দ্রুত একবার দেখবো। 34,000 34,000 ভোট পড়ছে গত 4 ঘন্টায়। দেখবো একবার দ্রুত মানুষ কি বলছেন। ফেসবুকে হ্যাঁ বলছেন 85% মানুষ, না বলছেন 15% মানুষ, অর্থাৎ বেশিরভাগ মানুষ বলছেন হ্যাঁ রাজনীতি, এবং মানুষ সেটা ধরে ফেলছেন। এক্স হ্যান্ডেলটা দেখবো, এক্স হ্যান্ডেলে মানুষ কি বলছেন, আপনারা কি বলছেন, আপনাদের বক্তব্য। এক্স হ্যান্ডেলে হ্যাঁ বলছেন 83%, না বলছেন 17%। আর ইউটিউব 83% হ্যাঁ বলেছেন এক্স হ্যান্ডেলে, না বলছেন 17%। ইউটিউব দেখবো 95% হ্যাঁ বলেছেন যে হ্যাঁ এটা রাজনীতি এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি ধরে ফেলেছেন মানুষ, না বলছেন 5%। বাইরে থেকে পরিযায়ীদের ডেকে নিয়ে আসা এবং 5,000 টাকা করে দেওয়া একটা মশকরার পর্যায়ে চলে গিয়েছে, এবং রাস্তায় বসে রয়েছেন চাকরি হারাত এবং চাকরি প্রার্থীরা। এ রাজ্যের মানুষ চাকরি পায় না, যারা চাকরি পায় তাদের চাকরি চলে যায়, তারা রাস্তায় বসে থাকে। আর বাইরে থেকে পরিযায়ীদের বলা হয় আপনারা চলে আসুন, 5,000 টাকা করে দিয়ে দেবো। পুরো ব্যবস্থাটাই মশকরা হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করছেন সাধারণ মানুষ। বড় ব্রেকিং নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।